আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল নরেন্দ্র মোদির সাথে বৈঠক। অর্থ পাচার বন্ধে প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বললেন ওবায়দুল কাদের। রাঘব বোয়ালদের লুটপাটের ব্যবস্থা বলছে মির্জা ফখরুল। পোশাক শিল্পে নতুন কর আরোপের প্রস্তাব পুনর্বিবেচনার দাবি রপ্তানিমুখী ব্যবসায়ীদের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই বললেন বিশেষজ্ঞরা। এবং রাজধানীর যাত্রাবাড়িতে জাল টাকা তৈরির সন্ধান। বাজারে 10 কোটি টাকার জাল নোট। ডিবির অভিযানে মূল হোতা লিয়াকত সহ চক্রের 4 সদস্য গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে এখন দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি দুপুর 12টার দিকে পালাম বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান ভারতের পররাষ্ট্র সচিব মুক্তেশ পরদেশি ও বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান। আগামীকাল সন্ধ্যায় দিল্লিতে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের সরকার প্রধান। এতে ভারত সরকারের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও নেপালের প্রধানমন্ত্রী সহ 8,000-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও মোদির সাথে একান্ত বৈঠক সহ দেশটির রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের 18তম লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে 293টি আসন। কালো টাকা সাদা করার প্রক্রিয়ায় অপ্রদর্শিত আয় বৈধ করার মাধ্যমে অর্থ পাচার রোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির আমলে বাজেট পূর্ববর্তী সময় তৎকালীন অর্থমন্ত্রী ভিক্ষার ঝুড়ি নিয়ে বিদেশে ছোটাছুটি করলেও আওয়ামী লীগের সময় সেটার দরকার হয় না। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্তর সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের ইতিহাসে এই প্রথম প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, যা বর্তমান সংকট মোকাবেলা, মূল্যস্ফীতি ও ডলার সংকট নিয়ন্ত্রণ এবং বেকার সমস্যা সমাধানে সহায়ক হবে। তাদের বাজেটের আগে সাইফুর রহমানকে বিশ্বের অর্থনীতির বিভিন্ন ফোরামে দৌড়াতে হয়েছিল। বাজেট পূর্ববর্তী সময় আমাদের কোনো অর্থমন্ত্রী ভিক্ষা চায়। দলীয় দৃষ্টিকোণ থেকে দেশের অর্থনীতিবিদরা এখন বিভক্ত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রস্তাবিত বাজেটের বিরোধিতা যারা করছে তারা সহ সিপিডি ও টিআইবি বিএনপির সুরেই কথা বলে। অর্থনীতিবিদও এখন পোলারাইজড হয়ে গেছে। বিএনপি মার্কা অর্থনীতিবিদ, সিপিডি কি বললো, টিআইবি কি বললো, সুজন কি বললো, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। অর্থ পাচার রোধে প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপির দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি পালন বছরের সেরা কৌতুক। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। স্বল্প সুদে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকার বাজেটে রাঘব বোয়ালদের লুটপাটের ব্যবস্থা করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা সিরাজুল আলম খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, মানুষের সাথে প্রতারণা করে বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। 15% যে আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে, তার জন্য কি মাছের টোপ, মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয়, তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন অর্থনৈতিক বিশ্লেষক। তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না। প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক শিল্পের নগদ সহায়তা প্রত্যাহার ও নতুন করে আরোপিত কর প্রস্তাব
পুনর্বিবেচনার দাবি জানিয়েছে রপ্তানিমুখী 3 ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। যৌথ সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কোচি জানান, প্রস্তাবিত বাজেটে উৎসে কর 0.5 ভাগে কমানো সহ পোশাক শিল্পের প্রস্তাবনার কোনো প্রতিফলন নেই বাজেটে। এসব দাবি বিবেচনায় না নিলে বিনিয়োগ বাধাগ্রস্তের পাশাপাশি কর্মসংস্থান কমে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ী নেতাদের। শারফুল আলমের রিপোর্ট। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের সিংহভাগ রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাক শিল্পের জন্য 2024-25 সালের বাজেটে তেমন কোনো দিক নির্দেশনা নেই বলে মনে করেন উদ্যোক্তারা। তাদের মতে 56 ভাগ মজুরি বৃদ্ধির বিপরীতে 9 মাসে পণ্যের দাম কমেছে 18 ভাগ পর্যন্ত। এমন পরিস্থিতির মধ্যেই পোশাক শিল্পের জন্য নতুন করে করের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। রপ্তানি আয়ের সংকটময় মুহূর্তে প্রস্তাবিত বাজেট গার্মেন্টস শিল্প সহায়ক নয় বলে মনে করেন তারা। অর্থনৈতিক অঞ্চল, শিল্প অঞ্চলের বাইরে বিনিয়োগ করার জন্য আরো 5 বছর যেন সময় বেঁধে দেয়। এটা যদি না করা হয় তাহলে অবশ্যই বিনিয়োগে বাধা হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে না এবং রপ্তানিও স্বাভাবিক বাড়বে না। এক দশকে প্রায় 3000 পোশাক কারখানা বন্ধ হয়েছে। আবার অনেক কারখানার বিক্রি করা পণ্যের অর্থ বকেয়া রয়ে গেছে। এই অবস্থায় বাজেটে সরকার নগদ সহায়তা তুলে নিলেও বিকল্প সহায়তা দিবে এমন আশা ব্যবসায়ী নেতাদের। বর্তমান যে সংকট, এই সংকট মোকাবেলায় আমরা যেটা বলে থাকি যে প্রায় 80% ইন্ডাস্ট্রি আমাদের এখন আইসিইউতে আসে, তো তাদেরকে যদি প্রপার ট্রিটমেন্ট দিয়ে ওখান থেকে আমরা বের করতে না পারি তাহলে তারা স্বাভাবিক জীবনে না আসতে পারলে এরা হয়তো এরপরে লাইফ সাপোর্টে চলে যাবে, ওখান থেকে শেষ হয়ে যাবে। আমাদের যদি নগদ সহায়তা প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে বিকল্প কি দেওয়া যায় সেই জিনিসগুলো আমরা সরকারের কাছে কিন্তু দিয়েছি। ভটটা প্রত্যাহার করলে 15 মিলিয়ন কেজি জুট থেকে আমাদের 12 মিলিয়ন কেজি আমরা সুতা উৎপন্ন করি, বাজার আনুমানিক মূল্য $4 বিলিয়ন। পণ্য রপ্তানিতে বন্দরে এইচএস কোডের ভুল তথ্যের জন্য 400 ভাগ পর্যন্ত কর আরোপ বাস্তবসম্মত নয় জানিয়ে ব্যবসায়ীরা বাজেট পাশের আগেই এসব কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সুশাসন ও জবাবদিহিতা ছাড়া বর্তমান বাজেট বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। শনিবার মতিঝিলের সংগঠনটির কার্যালয়ে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এ সময় প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ হবে বলেও মন্তব্য করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সভাপতি। ব্যাংক ব্যবস্থা থেকে অধিক মাত্রায় সরকারি ঋণ গ্রহণ বেসরকারি খাতের ঋণ প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আমরা আশঙ্কা করি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবারের বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর মির্জা এবি আজিজুল ইসলাম। ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি আশঙ্কাজনক বলেও জানান তিনি। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় এসব বলেন তিনি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল এমনকি সিয়েরা লিওন থেকেও বাংলাদেশের মানুষের কর প্রদানে অনীহা বেশি। মিজান শাহজাহানের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে সরকারি দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিরোধী দল হিসাবে অংশ নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে শীর্ষক বিতর্কে পক্ষে বিপক্ষে নানা যুক্তি তুলে ধরেন বক্তারা। 3টি চ্যালেঞ্জের মাধ্যমে এই বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। 6 থেকে 10% নিয়ে গেছেন, এক বছরের মধ্যে আপনি আবার বলছেন সেটি 10 থেকে 6 আনবেন, এটি সম্ভব না কিভাবে? অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর মির্জা এবি আজিজুল ইসলাম বলেন, সরকারি প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত ঋণ পরিশোধ করতে পারবে না। প্রস্তাবিত বাজেটে আঞ্চলিক ও শহর গ্রামের বৈষম্য ফুটে উঠেছে বলেও মন্তব্য তার। নেপালে মাথাপিছু আয় কম হওয়া সত্ত্বেও কর আদায় বেশি হচ্ছে বলে মন্তব্য করে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে করজাল বাড়াতে হবে। এখনো পর্যন্ত কর দিবার যে আগ্রহ, সে কর দিবার আগ্রহ থেকে আমরা একেবারেই সরে এসেছি। 80% বিত্তবানরা বাংলাদেশে কর প্রদান করে না। সুতরাং কর প্রদানের ক্ষেত্রে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির ক্ষেত্রে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। ঋণ এটার মাত্রা ক্রমশই বেড়ে যাচ্ছে এবং আমি বলে থাকি যে এটা কিয়ামত পর্যন্ত এই ঋণের পরিশোধ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। রেমিটেন্সে প্রণোদনা 2.5% থেকে বাড়িয়ে
5% করার প্রস্তাব করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। সরকারকে ব্যাংকিং খাত থেকে ঋণ না নিয়ে আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নেওয়ার পরামর্শ জানান মির্জা এবি আজিজুল ইসলাম। ব্যাংকিং সেক্টরের যে বর্তমান পরিস্থিতি আশঙ্কাজনক, অনেক ব্যাংকই কিন্তু তারল্য সংকটের সম্মুখীন। তার মধ্যে আবার সরকার এই বাজেটে অনেক বড় মাত্রায় ঋণ নেওয়ার ঘোষণা দিয়েছে। এটার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ। সরকার নানা ক্ষেত্রে ভর্তুকি প্রদান করে, কৃষি বলি, সার বলি, বিদ্যুৎ বলি, পানি বলি, আরএমজি খাত বলি, সর্বক্ষেত্রেই এই প্রণোদনাটাতে 5% বাড়ানো হয়। এবং মেট্রো রেল, যেটি সুসংবাদ আমাদের এই ঢাকাবাসীকে দিয়েছে, যাতে মেট্রো রেলের উপর কোনো রকমভাবে ভ্যাট আরোপ করা না হয়, সেই সুপারিশ আয়োজনের মাধ্যমে করছি। বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ি থেকে জাল মুদ্রার মাফিয়া লিয়াকত হোসেন জাকির সহ 4 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় কোটি কোটি জাল টাকা এবং বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশ বলছে, কোরবানির ঈদকে সামনে রেখে এসব টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। জাল টাকা তৈরি ও বিতরণে জাকির 3 লাখ টাকা বেতনে 3 জন কর্মীও নিয়োগ দেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঢাকা যাত্রাবাড়ির ধনিয়া এলাকায় ব্যবসায়ী পরিচয়ে এই বাসা ভাড়া নেন লিয়াকত হোসেন জাকির। সেখানে সহযোগী লিমা, সাজেদা, রোমানা ও মমতাজকে নিয়ে গড়ে তোলেন জাল টাকার কারখানা। জাল টাকা তৈরিতে জাকিরের রয়েছে প্রায় 25 বছরের অভিজ্ঞতা। হলোগ্রাফিক স্টিকার, জলছাপ এবং বিশেষ আঠা বাজার থেকে এনে সেগুলো দিয়ে তিনি তৈরি করতেন বিশেষ কাগজ, যা হাতে নিলে টাকশালে ছাপানো টাকার কাগজের মতোই মনে হবে। এরপর সেগুলোতে ছাপাতেন 1000, 500 ও 200 টাকার নোট। শুধু বাংলাদেশি টাকাই নয়, ভারতীয় রুপিও তৈরিতে বিশেষ নৈপুণ্য রয়েছে জাকিরের। বাংলা টাকাটাও যেভাবে বানায়, ইন্ডিয়ান রুপিটা ওইভাবে বানায়, ইন্ডিয়ান রুপিটা রাজশাহীর লোকের কাছে বিক্রি করে। জাল টাকা তৈরির পর নিজেও এসব স্থানীয় বাজারে ছড়িয়ে দিতে জাকির কাজে লাগাতেন নারী সহযোগীদের। আমি এই 200 টাকার একটা আর 500 টাকার একটা বান্ডিল নিছিলাম, 7-8টা এমন চালাইছি, হাতে ভাঙাইতাম, মানে বাজার করতাম স্যার। শনিবার জাকিরের টাকশালে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রমজানের ঈদ থেকে শুরু করে এখন পর্যন্ত সে 10-15 কোটি টাকা ছেড়েছে, কারণ সে তো প্রতি মাসেই বেতন দেয় 2.5 থেকে 3 লক্ষ টাকা। সুতরাং 2.5-3 লক্ষ টাকাগুলোকে দিতে গেলে তার কত টাকা তৈরি করতে হতে থাকে, তাকে নিজে তো লাভ করতে হতে থাকে। আগেও 4 বার জাল টাকা তৈরির অপরাধে পুলিশের হাতে জাকির ধরা পড়েন। জেলে গিয়ে আবার তারা আবার আবার নতুন একটা সংঘ তৈরি করে, এই সংঘের মাধ্যমে আবার বের হয়ে তাদের টিমে প্রায় 15-20 জন থেকে আমরা প্রায় 1.25 কোটি টাকা জাল নোট উদ্ধার করেছি এবং আরও 3 কোটি টাকা জাল নোট তৈরির কাগজপত্র বানানোর জন্য যা দরকার সবই আমরা সেখান থেকে উদ্ধার করেছি। এবছর শহর এবং গ্রামের সবগুলো হাটে জাল টাকা শনাক্তের যন্ত্র স্থাপনে কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। রাজধানীতে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির আয়োজিত সেমিনারে তিনি বলেন, এ নিয়ে আইন সংশোধন করার কোনো পরিকল্পনা নেই। তবে বিশ্লেষকদের অনেকে বলছেন, দলীয়ভাবে নির্বাচনের কারণে স্থানীয় সরকার ব্যবস্থা সক্রিয়তা হারাচ্ছে, নির্বাচনে কমছে ভোটের হার। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। আইন অনুযায়ী দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ থাকলেও ক্ষমতাসীন দল এবার দলীয় প্রতীক না দিয়ে সবার জন্য উন্মুক্ত রাখে উপজেলা নির্বাচন। এতে করে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের আদৌ প্রয়োজন আছে কিনা তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। প্রতীকটা দেওয়ার পেছনে হচ্ছে সেন্টারের ক্ষমতাটা হাতে রাখা। যাকে দিব সে যেই হোক না কেন তাকেই তোমরা ভোট দেবে। দলীয় প্রতীক স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করা যাবে না, এই সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি এটা যুগ উপযোগী এবং সময় উপযোগী একটা যুগান্তকারী সিদ্ধান্ত। একই সাথে প্রশ্ন ওঠে উপজেলা সহ স্থানীয় সরকার কাঠামোতে সংসদ সদস্যদের প্রভাব নিয়েও। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী এলাকার জন্য সংসদ সদস্যদেরকে 25 কোটি টাকা বরাদ্দ দেয়া সংবিধান পরিপন্থী। তো স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল হওয়ার দুটো কারণ, একটা হলো মাননীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ,
আর দ্বিতীয় হলো যে প্রশাসনের নিয়ন্ত্রণ। সব ক্ষেত্রে কিন্তু স্বাধীনতাটাকে খর্ব করা হচ্ছে উপজেলা পরিষদের, তবে অবশ্যই উপজেলা পরিষদের চেয়ারম্যানদের একটা জবাবদিহিতা অবশ্যই থাকবে। এ সময় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, দলীয় প্রতীক বাদ দেওয়ার বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই সরকারের। আওয়ামী লীগ দলীয় প্রতীক দিয়ে নির্বাচন, দলীয় প্রতীক দেবে না। আমি আরেকটা দল ঘোষণা, আরেকটা জাতীয় পার্টি আমি শুনছি যে তারা দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করছে। তো সো হোয়াট, দ্যাট ইজ এ বোথ অপশন ইজ রিয়াল। অতএব এখানে কোনোটাকে বাদ দেওয়ার মতো কোনো বিষয় নেই। আরএফইডির সভাপতি ও এটিএন বাংলার প্রধান প্রতিবেদক একরামুল হক সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিরাও বক্তব্য রাখেন। রাজনৈতিক সংস্কৃতির আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে দেশের জনপ্রিয় ও প্রথম 24 ঘন্টার নিউজ চ্যানেল এটিএন নিউজের 14 বছর পূর্তি। রাজধানীর কারওয়ান বাজারে টেলিভিশনটির কার্যালয়ে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই ভিড় করছেন মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজন ও শুভানুধ্যায়ীরা। তাদের স্বাগত জানান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও অগ্রযাত্রায় এটিএন নিউজের পাশে থাকার অঙ্গীকারও করেন তারা। রিপোর্ট করছেন মাসহারুল হক মুহাজির। 14 পেরিয়ে 15তে পা দিল দেশের প্রথম 24 ঘন্টার সংবাদ ভিত্তিক চ্যানেল এটিএন নিউজ। তাই তো প্রতিষ্ঠানটির জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছেন মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজন ও শুভানুধ্যায়ীরা। সৎ সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান যে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় তার প্রমাণ হচ্ছে এটিএন নিউজ। এখানকার সাংবাদিকতার মান ভালো, যথেষ্ট নিরপেক্ষ বলে আমি মনে করি। এটিএন নিউজ বাংলাদেশের এগিয়ে চলার পথে, এগিয়ে যাওয়ার পথে তার অবদান সুদৃঢ় করবে। এ সময় এক যুগের বেশি সময় ধরে চলা এই চ্যানেলের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। এটিএন বাংলা, এটিএন নিউজ এমন একটি প্রতিষ্ঠান, তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোথাও কোনো কম্প্রোমাইজ করে না। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে রাজনীতি বুঝে না, তারা বস্তুনিষ্ঠ সমাজ প্রতিবেদন প্রকাশ করতে কোনো প্রভাবশালী ব্যক্তি বুঝে না। তারা সমাজের নিপীড়িত মানুষের সাথে একসাথে কাজ করে তারা সংবাদ পরিবেশন করে থাকে। দেশে সংবাদ ভিত্তিক নিউজ চ্যানেলের স্বপ্নদ্রষ্টা এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান জানান, কোনো বিভ্রান্ত ছড়ানো নয়, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বদ্ধপরিকর এটিএন নিউজ। সর্বপ্রথম আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি, যে উনি এই দুটি চ্যানেলই উনি আমাদেরকে স্যাংশন দিয়েছিলেন এবং এটিএন নিউজ হচ্ছে আমার কাছে ওনার উপহার স্বরূপ। উনি এটা আমাকে উপহার স্বরূপ এই চ্যানেলটি দিচ্ছেন। বাংলাদেশের কেউই দুটো চ্যানেল পায় নাই একমাত্র আমি ছাড়া। এই পরের এটিএন নিউজটা ধরতে গেলে উনি আমাকে জবরদস্তি নিব না, তবুও বলে না আপনাকে আমি দিবই। আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় জনপ্রিয় এই নিউজ চ্যানেলের পাশে থাকার কথা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশকে কিভাবে পাল্টে দিয়েছেন সেই নিউজগুলি তারা যথার্থভাবেই তুলে ধরছেন এবং ভবিষ্যতে আরো সুন্দরভাবে তুলবেন। বাংলার 24 ঘন্টা এই স্লোগান নিয়ে 2010 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের প্রথম স্যাটেলাইট ভিত্তিক 24 ঘন্টা নিউজ চ্যানেল এটিএন নিউজ। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ঈদ উল আজহাকে সামনে রেখে গ্রাহকদের কেনাকাটায় আগ্রহ বাড়াতে বিশেষ অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট আউটলেটগুলোতে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় এই অফার পাচ্ছেন ক্রেতারা। বিকাশ ঈদ বাজার নিয়ে আরো জানাচ্ছেন আনন্দ তাসিনরি। সামনেই কোরবানির ঈদ, আর এই ঈদের আকর্ষণ থাকে পশুর হাট নিয়ে। তবে এই ঈদে পশু কেনার পাশাপাশি নিজেদের আধুনিক ও বাহারি রঙের পোশাকে সাজাতে ব্যস্ত তরুণেরা। এবারের ঈদে ক্রেতাদের পছন্দ ও ভালো লাগাকে মাথায় রেখে বিট নতুন ও আকর্ষণীয় ডিজাইনের সব পোশাকের সমাহার বসিয়েছে। এসব পোশাকে নিজেদের আকর্ষণীয় ছাড়ের পাশাপাশি তাদের যে কোনো আউটলেট থেকে বিকাশ পেমেন্টে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্টের সুবিধা। অফার দেওয়ার কারণে আমি জগার্স নিয়েছি একটা, আর আরো কিছু কেনাকাটা করবো। এখনো পেমেন্ট করার পর আমি 100 টাকা ক্যাশব্যাক পেয়েছি, এতে অনেক
খুশি আমি। আমরা চাই যে আমাদের কাছ থেকে সব কাস্টমার কিনুক, সবাই কিনুক, এই জন্য আমরা একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি। বিকাশের বিষয়টা হচ্ছে এখানে একটা কাস্টমার সর্বোচ্চ ক্যাম্পেইন চলাকালীন 300 টাকা ক্যাশব্যাক পাবে। প্রতিবারের মতো এই ঈদও গ্রাহকদের কেনাকাটার সুবিধায় বিকাশ দিচ্ছে 5% ক্যাশব্যাক। এছাড়াও ক্যাম্পেইন চলাকালীন থাকছে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত এই ক্যাশব্যাক সুবিধা। আনন্দ সিনরি, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সামার 2024 সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান। রাজধানীতে ইউনিভার্সিটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর আনোয়ার ইসলাম, ট্রাস্টের সদস্য সাদ আল জাবির আবদুল্লাহ ও লাবিবা আবদুল্লাহ, প্রো-ভিসি ডক্টর নজরুল ইসলাম এবং রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত কমোডর মনিরুল ইসলাম। সারা পৃথিবীর টপ সিওরা এখন যেটা হোল ওয়ার্ল্ড ডমিনেট করছে ইজ মোস্টলি ইন্ডিয়ান এন্ড দ্য চাইনিজ। সো দিস ইজ ইন্ডিয়ান এবং চাইনিজরা যদি পারে, আমরা কেন পারবো না? সো আমার একটাই অনুরোধ হবে যে বি ইনোভেটিভ, বি ক্রিয়েটিভ। তোমার ক্রিয়েটিভ ক্যাপাসিটি দিয়ে, তোমার ইন্টারেস্ট আর আগ্রহ দিয়ে তুমি বিশ্বকে জয় করো। বেসরকারি সংগঠন কাঙ্ক্ষিত বাংলাদেশ রাজধানীতে ন্যায়ানুগ সমাজ গঠনে সমন্বিত দুর্নীতি নির্মূল উদ্যোগ শীর্ষক সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা ন্যায় বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের 53 বছর পরেও স্বাধীনতার সুফল নিশ্চিত করা সম্ভব হয়নি। মানুষের অধিকার নিশ্চিত করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এই অনুষ্ঠান থেকে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সেমিনারের আহ্বায়ক আহমেদ আলী শেখ সহ অন্যান্যরা। নরসিংদী জেলার 43তম বিসিএসে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্থানীয় সাপ্তাহিক সময় ও কথা পত্রিকা। এতে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামান। পিআইবির সাবেক মহাপরিচালক ডক্টর আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজুকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন বঙ্গভবনের প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী, সুরক্ষা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আরও অনেকে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সোশ্যাল ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান এবং খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোসলেউদ্দিন এবং এসএমই বিভাগের প্রধান শ্যাব সুন্দর রায়। খুলনার বিভিন্ন শাখার ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার এবং উপশাখার ইনচার্জ সহ অন্যান্য কর্মকর্তারা সভায় অংশ নেন। এ পর্যায়ে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে জয় দিয়েই টি-20 বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে এত কম রানের টার্গেটে কখনো হারেনি টাইগাররা, এবারও হারল না। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে 124 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে 6 বল হাতে রেখেই জয়ের টার্গেট ছুঁয়ে ফেলে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ সেরা রিশাদ হোসেন 22 রানে 3টি উইকেট তুলে নেন। জয়ের পর টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্টেক্স খেলার খবর।
লেবাননের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের ফিরতি লেগের ম্যাচ খেলতে কাতারে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছানোর পর জামাল ভুঁইয়ার দলকে ফুলেল শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা। আগামী মঙ্গলবার দোহার আল সাদ স্টেডিয়ামে বাংলাদেশ ও লেবানন লড়াই করবে। ফিলিস্তিনে যুদ্ধের কারণে লেবানন তাদের ম্যাচ আয়োজন করেছে কাতারে। গত 21শে নভেম্বর ঢাকায় লেবাননের সাথে 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ। চট্টগ্রামে সিএমপি আন্তঃবিভাগ টি10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে এসএএফ 1 দল 57 রানে পিওএম 2 দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। নগরের দামপাড়া পুলিশ লাইন্সের এসএএফ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় 34 রান ও 2 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন কনস্টেবল অসীম সিংহ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কনস্টেবল জাহিদুল। পরে খেলা শেষে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়। এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আসাম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আহমদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল নরেন্দ্র মোদীর সাথে বৈঠক। অর্থ পাচার বন্ধে প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বললেন ওবায়দুল কাদের। রাঘব বোয়ালদের লুটপাটের ব্যবস্থা বলছে মির্জা ফখরুল। পোশাক শিল্পে নতুন কর আরোপের প্রস্তাব পুনর্বিবেচনার দাবি রপ্তানিমুখী ব্যবসায়ীদের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই বললেন বিশেষজ্ঞরা। এবং রাজধানীর যাত্রাবাড়িতে জাল টাকা তৈরির সন্ধান। বাজারে 10 কোটি টাকার জাল নোট। ডিবির অভিযানে মূল হোতা লিয়াকত সহ চক্রের 4 সদস্য গ্রেফতার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।